নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এই মুহূর্তে রাজ্য সরকারের চালু প্রকল্পের সংখ্যা কত, এইটা তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধিদের জিজ্ঞেস করলে অনেকেই সংখ্যাটা বলতে পারে না। হাতের করগুঙলে 2 আঙ্গুল 3 আঙ্গুলের পরে গিয়ে তারা থমকে যায়। যখন তারা শোনেন যে চালু প্রকল্পের সংখ্যা 97টি, অনেকেই অবাক হন। তো যেটা হয়েছে যে তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বই দিদির কীর্তি, সেইটা দেওয়া হয়েছে, যেখানে রাজ্য সরকারের গত 14 বছরের চালু প্রকল্প কি কি রয়েছে সেগুলোর সবিস্তার বর্ণনা রয়েছে, যেগুলো আগামী 1 বছর তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিরা, সেটা বিধায়ক হোক, মন্ত্রী হোক বা অন্য জনপ্রতিনিধিরা তারা সেটা প্রচারের আলোয় আনবে। সেই লক্ষ্যেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বই চালু করেছেন, মানে লিখে সাংসদ বিধায়কদের কাছে তুলে দিয়েছেন। তো এখন যেটা হয়েছে, সেই প্রকল্পের সংখ্যার মধ্যে যেমন একটা বাচ্চা জন্মালে একটা প্রকল্প রয়েছে, সেমনি মৃত ব্যক্তি যখন কেউ মারা যান তার সৎকারের পর্যন্ত প্রকল্প রয়েছে। তো এইসব জনমুখী বা সামাজিক প্রকল্পগুলোর বিস্তারিত তথ্যই সেই বইতে তুলে ধরেছে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে কি করেছিলেন, রেলমন্ত্রী থাকাকালীন কি করেছিলেন, বিভিন্ন বিষয় তার উল্লেখ রয়েছে সেই বইয়ে, সেই মোটা বইটিতে। তো এইটা হচ্ছে তিনি দিয়েছেন যাতে তার সরকারের যে 14 বছরের যে প্রকল্পগুলো চালু হয়েছে, বর্তমানে রয়েছে, সেগুলো যাতে জনপ্রতিনিধিরা মানুষের সামনে সেটা তুলে ধরতে পারেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 13-14 মাস বাদে যে বিধানসভা ভোট আসছে, তার প্রচারের মূল অস্ত্রই হবে উন্নয়ন। কারণ তিনি ওটাই বোঝাতে চাইবেন যে, এবং তিনি বোঝেনও যে যতই হচ্ছে রাজনৈতিক কচকচানি হোক, যতই বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বাজার গরম করুন বা সরকারের দিকে আঙ্গুল তুলুন, তিনি একটা জিনিস খুব ভালো বোঝেন, যেহেতু তিনি 16 এবং আমি 11-র কথাটা বলবো না, 2011 সালের তার ক্ষমতায় আসার আগে তিনি তখন বিরোধী নেত্রী ছিলেন। 16 এবং 21 সালের ভোটে লড়াই করতে গিয়ে বা ফের ক্ষমতায় ফেরার যে লড়াই, সেইখানে ফেরার সময় তিনি একটা জিনিস বিলক্ষণ বুঝেছিলেন যে মানুষ হচ্ছে শেষ পর্যন্ত একটা জিনিস বোঝে যে আমি সরকারের কাছ থেকে কি পেলাম, তাকে যদি সরকারি পরিষেবা দেওয়া যায় বা তুলে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ভোটটা পাওয়াটা অনেক সহজ। এবং সেই উন্নয়নের কথা বলে বা সেই উন্নয়ন প্রকল্প তিনি কতদূর পৌঁছে দিতে পেরেছেন বা ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা, তাদের কাছে সেটা পৌঁছেছে কিনা, সেটা যদি ঠিকমতো পৌঁছয়, সেটা 2 টাকা কেজি চালেরই হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক বা স্বাস্থ্যসাথী প্রকল্প হোক কি কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যাই হোক না কেন, তিনি এটা সার বুঝেছেন যে যতই ইনসিডেন্ট হোক, অনেক ঘটনা ঘটবে, রাজ্য জুড়ে শোরগোল হবে, হই হই হবে, মিডিয়াতে প্রচার হবে, 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস কোনো ঘটনায় এইসব হবে, এগুলো চলতেই থাকবে এবং আসবে যাবে, একটা শেষ হবে আরেকটা আসবে। এটা তিনি জানেন যে এটা চলতেই থাকবে। আর একটা সরকার থাকলে, সমাজ থাকলে, সমাজে নানান ধরনের অপরাধ, নানান কিছু হবে, তো এগুলো হতে থাকবে। কিন্তু তিনি ওটা বোঝেন যে সরকারি পরিষেবাটা তুলে দিলে হচ্ছে মানুষ, সেক্ষেত্রে ভোটের ক্ষেত্রে তার প্রভাব পড়ে। তিনি 16 সাল এবং 21 সালে সেটা বুঝেছেন এবং তারপরে পরবর্তীকালে আরো যেটা বুঝতে পেরেছেন, 21 সালে তার যেটা প্রতিশ্রুতি ছিল যে স্বাস্থ্যসাথীটা সকলের জন্য চালু করা প্রকল্পটা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেটাও সমস্ত মহিলাদের ক্ষেত্রে, বাড়ির যারা কর্ত্রী রয়েছেন, গৃহকর্ত্রী, তার নামে চালু করলে তার ফল যে পাওয়া যায়, সেটা 24 সালের লোকসভাতেও তিনি বুঝতে পেরেছিলেন। কারণ 24 সাল হচ্ছে তৃণমূলের পক্ষে খুব কঠিন লড়াই ছিল, কারণ তার 2 বছর আগে থেকেই হচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়ে বা বিভিন্ন দুর্নীতির ইস্যুতে সিবিআইডি মামলা করে তৃণমূলের অনেক নেতা, মন্ত্রী, বিধায়ক তারা জেলে গিয়েছিলেন। এই নিয়ে একটা সারা রাজ্য জুড়ে শোরগোল হয়েছিল, দেশ জুড়েও তার একটা প্রচার হয়েছিল, বিভিন্ন ইস্যু উঠেছিল। কিন্তু নিয়োগ দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, বিভিন্ন রেশন দুর্নীতি, এসব নিয়ে যখন নেতা মন্ত্রী একের পর এক গ্রেপ্তার হতে ছিলেন এবং বিধায়করা গ্রেপ্তার হয়েছেন, অনেক নেতারাও হয়েছে ছোটখাটো মাঝারি, তো তাতে তিনি সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে দিয়ে 2024-এর ভোট লড়তে হয়েছে তৃণমূলকে। কারণ অন্তত 13 বছরে ক্ষমতায় আসার পর 13 বছরে তৃণমূল এত কঠিন অবস্থায় ভোট লড়েনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভোটে জেতার পরে এবং ভালো ফলাফল করার পরে এটা উপলব্ধি করেছেন যে সরকারি পরিষেবা যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে
মানুষ ভোট দেয়, এবং সেটা লোকসভা ভোটে তিনি বুঝতে পেরেছিলেন। তো এও এটা জানেন, কারণ যে আগামী 1 বছর রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি যেটাকে অস্ত্র করবে, দুর্নীতির কথা তো তারা বলতে পারেন, কিন্তু দুর্নীতির ইস্যুটা 24-এর লোকসভা ভোটে আমাদের এই রাজ্যের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলেনি নিশ্চিতভাবে, তা না হলে তৃণমূল 29খানা আসন পেত না। তো সবচেয়ে বড় অস্ত্র যেটা হবে বিজেপি, সেটা হচ্ছে যে হিন্দুত্বের অস্ত্র, এবং হিন্দু মুসলিম বিভাজন, হিন্দু ভোটকে এককাট্টা করার জন্য বিজেপি একেবারে আদা জল খেয়ে নামবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা এবং যারা কেন্দ্রীয় নেতারা যারা আসবেন এখানে প্রচারে, কারণ কয়েক মাস পর থেকেই শুরু হয়ে যাবে যাতায়াত দিল্লি এবং কলকাতা বা বাংলা। তো এটা জেনেই কিন্তু তিনি এই দিকটাতে জোর দিয়েছেন, এবং এই বইটা সার্কুলেট করার পেছনে তার কারণ হচ্ছে যে একেবারে নিচুতলা পর্যন্ত বা বুথ স্তর পর্যন্ত জনপ্রতিনিধিরা, যারা পুরসভায় আছেন, যারা পঞ্চায়েতে আছেন, যারা বিধায়করা আছেন, মন্ত্রীরা, সাংসদরা আছেন, তারা যাতে রাজ্য সরকারের চালু প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল থাকে, এবং নির্বাচনী প্রচার বা বিভিন্ন প্রচারে আগামী 1 বছরে যেখানে যেখানেই তারা প্রচারে যান, সেখানে যাতে সেই বিষয়গুলো তাদের উল্লেখ করেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এই প্রকল্পগুলো সরকার চালু করেছে বা এগুলোর জন্য মানুষ সুবিধা পাচ্ছে। এই লক্ষ্যেই তিনি ছেড়েছেন, এবং তিনি ওই হিন্দুত্বের অস্ত্রকে ভোতা করতে চান। এই প্রকল্প, সামাজিক প্রকল্প বা সরকারি যে প্রকল্প 97খানা রয়েছে বা চালু হয়েছে 14 বছরে, সেই প্রকল্পগুলোর কথাই যাতে বারে বারে হচ্ছে দলের কর্মী, নেতা, জনপ্রতিনিধিরা বলেন, এই লক্ষ্যেই হয়তো তিনি বইটা দিয়েছেন। কারণ তিনি জানেন যে হিন্দুত্বের প্রচার বিজেপি করলো হচ্ছে যদি মানুষ পরিষেবা পান সরকারের কাছ থেকে, সেক্ষেত্রে সেই অস্ত্র ভোতা হয়ে যাবে, কিন্তু এটা বিলক্ষণ জানেন। পাশাপাশি তিনি প্রায় 14 মাস আগেই বলুন, গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে একটা বার্তা দিয়েছেন যে আবার তিনি ক্ষমতায় আসবেন, এবং তৃণমূল 4র্থবারের জন্য সরকার গড়বে, এবং 3য়-বারে যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা থেকেও হচ্ছে বেশি আসন নিয়ে আসবে। তো এইটা বলে হচ্ছে আরেকটু দলীয় কর্মী, সমর্থক, নেতা যারা আছেন নিচুতলা থেকে একদম উঁচুতলা, তাদেরকে একটু পাম্প দিয়ে দেওয়া, এবং ভোটের আগের বছরে যেটা 2020 সালে ঘটেছিল, সেই জিনিসটা যাতে পুনরাবৃত্তি না হয়, সেটার জন্য আরো বেশি করা, যে আমরাই আসছি, আমরাই ক্ষমতাতে আসছি, আমরা ক্ষমতায় ছিলাম, আমরাই আসছি, এবং আরো বেশি আসন নিয়ে আসবো, যাতে কোনো বেসুরো গান শুনতে না হয়, যেটা 20 সালে তাকে শুনতে হয়েছিল। সেই কারণে তিনি করেছেন, এবং একইভাবে দলের লোকজনকে ভোটার তালিকা নিয়ে যে অভিযোগগুলো তিনি তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বা যেসব এরকম একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটারের নাম রয়েছে, এই রকম যখন তিনি এটা করেছেন, দলকেও রাস্তায় নামিয়ে দিয়েছেন, বুথে বুথে তারা পাড়ায় পাড়ায় স্কুটিনি করতে নামিয়ে দিয়েছেন, যে স্কুটিনি করে বেছে দেখো যে বাংলার কোনো মানুষের এপিক নাম্বারে কোনো গুজরাটি, কোনো হরিয়ানা, এইসব প্রদেশের ভিন রাজ্যের কোনো নাগরিকের নাম রয়েছে কিনা। যাই হোক, সেটা তিনি করেছেন কৌশলে, এবং এখন তিনি বিজেপির অবস্থা জানেন যে বিজেপি, আপনারা শুনেছেন যে বিজেপির বুথ কমিটি নির্বাচন হয়েছে, বা মন্ডল কমিটি নির্বাচন হয়েছে, বা জেলা কমিটির নির্বাচন হবে, কিন্তু বিজেপির অন্দরের যা খবর, তাতে এ রাজ্যে যে 81,000 বুথ রয়েছে, সেই যে বুথের উপর সামনের যে বিধানসভা নির্বাচন হবে, বিজেপি তার মধ্যে 16-17 বুথে হচ্ছে তাদের বুথ কমিটি হবে না, কারণ সেই এলাকাগুলি হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। তার বাইরে যে 63-64 যে বুথ রয়েছে, সেই বুথগুলোতে যাতে কমিটি হয়, সেটাই লক্ষ্যেই হচ্ছে বিজেপি নেমেছে। কিন্তু বিজেপির অন্দরে যা খবর, তাতে হচ্ছে যে 50% মানে যদি ধরা হয় তাহলে 40, এবং সর্বোচ্চ যদি 60% ধরা হয়, সেটা 47-48 হাজার, তার বেশি বুথে সক্রিয়ভাবে বুথ কমিটি বা সক্রিয় সদস্য পাওয়া একটু কঠিন। কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে, কারণ বিজেপির সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে বুথ সংগঠন, কারণ অনেক জায়গাতে ভোটের দিন বিজেপির এজেন্ট বসে, কিন্তু দেখা যায় যে সে আদৌ সক্রিয় কর্মী নন, কোনো একজনকে ধরে তাকে বসিয়ে দেওয়া হলো। এমনও দেখা গেছে কোনো তৃণমূল কর্মী, তার হয়তো খুড়তুতো ভাই, তার হয়তো মাস্তুতো ভাই, তাকে ধরে বসিয়ে দেওয়া হলো। খাবার, টাকা পয়সা যা দেওয়া সেদিনকার মতো দিল, তারা সেদিনকার মতো করে দিয়ে কাজটা করে দিয়ে চলে গেল। কিন্তু সক্রিয় কর্মী বুথে বসা জন্য নয়, সক্রিয় কর্মী মানে যিনি বুথে বসছেন, তিনি সেই বুথ এলাকায় সক্রিয় কর্মী, সমস্ত ভোটারদের চেনেন। এই রকম সংখ্যা 40,000 বুথে অন্তত আমি যদি বলছি, বা 50% যদি, মানে 50% বুথ, 40,000 বুথে 2 জন করে যদি কর্মী লাগে, মানে কর্মী এজেন্ট লাগে,
40 দুগুণে 80,000 সক্রিয় কর্মী এই মোমেন্টে বিজেপির পক্ষে পাওয়া কিন্তু খুব শক্ত। কারণ হচ্ছে এমনি লোকজন পাওয়া যায় মিছিল টিছিলে নিয়ে যাওয়ার জন্য, অমুক জায়গায় চলে গেল, সমাবেশে চলে গেল, কিন্তু যিনি ভোটারকে চেনেন, যিনি বারে বারে স্ক্রুটিনি করেছেন, এলাকার প্রতিটা লোককে চেনেন, ভোটারকে চেনেন, তিনি বুথে বসছেন, যদি অন্য কেউ ভোট দিতে আসে কারোর নামে সেটা আটকাতে পারবে, তিনি চেনেন যে এই ব্যক্তি এই লোক নন, এই নামের ভোটার লিস্টে যার নাম আছে তিনি এই ব্যক্তি নন, সেরকম কর্মী পাওয়া খুব সহজ কাজ নয়। হয়তো কমিটি হবে, সবই হবে, বুথের এজেন্টও বসবে, কিন্তু সক্রিয় কর্মী 50% বেশি পাবে বলে বিজেপি নেতারাও আশা করেন না। বাকিটা হাওয়া এবং ওই প্রচারে যদি মানুষ এসে ভোট দিয়ে যায়, কেউ বুথে বসে থাকবেন বিজেপির এজেন্টের ফর্ম ফিল আপ করে। তো এইটা হচ্ছে বিরোধী দলের অবস্থা, কিন্তু তারা ওই হাওয়া তুলবেন এবং হিন্দুত্বের হাওয়াটাই বিশেষ করে উঠবে, হিন্দু মুসলিম বিভাজন, বাংলাদেশ ইস্যু এইসব নিয়ে প্রচার হবে। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বা তৃণমূল নেত্রী যে বার্তাটা তৃণমূল কর্মীদের দিয়ে দিয়েছেন, ভোটার লিস্ট নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন, এবং এই প্রচার যেটা 14 বছরের 97টি প্রকল্প, চালু প্রকল্প, সেই প্রকল্পের প্রচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন যে বিজেপি সংগঠন দুর্বল, কিন্তু বিজেপি নিশ্চিতভাবেই টাকা পয়সা নির্বাচনে খরচ করবে, লোকজনকে আনার জন্য তারা খরচ করবে, ভোটের সময় ভোট মেশিনের জন্য খরচ করবে, কিন্তু শেষ পর্যন্ত হিন্দুত্বকে কমব্যাট করতে হলে যতই যারা হোক, হিন্দু ভোটার হোক আর মুসলিম ভোটার হোক, তারা আলটিমেটলি সরকারি পরিষেবা পেলে সরকার থেকে আমি কি পেলাম, এটা যদি তাকে স্যাটিসফাইড করা যায়, সেক্ষেত্রে হয়তো ভোট আসতে পারে। এই অঙ্কটা তিনি ভালো বোঝেন, বা এই ইকুয়েশনটা সমীকরণটা তিনি ভালো বোঝেন, এবং 24 সালেও তিনি তার ফল পেয়েছেন, বা এর আগের দুটো নির্বাচনে যখন তিনি ক্ষমতায় ফিরে এসেছেন, দ্বিতীয়বার এবং তৃতীয়বার, তিনি এটা ভালো বুঝেছেন। সেই কারণে হয়তো এই 97 বাণই হচ্ছে তিনি বিজেপির হিন্দুত্বকে কমব্যাট করার জন্য ছেড়েছেন। এখন দেখা যাক আগামী 26 পর্যন্ত, আরও 1 বছরে পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।